সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। সারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমরা খুব আনন্দের সাথে ঘোষণাটা দিয়েছিলাম এই কারণে, আমরা এমন একটা মানুষকে লাইভে নিয়ে এসেছি আজকে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস। তার সাথে আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিকের ব্যক্তিগত সম্পর্কটা হচ্ছে এই কারণে, আমরা যে আন্দোলনগুলোর সাথে থেকে থেকে সাংবাদিকতা এসেছি, উনিও ওই সময় আন্দোলনের সাথে থেকে থেকে রাজনৈতিক নেতা হিসেবে গড়ে উঠেছেন। মৃণালকান্তি দাস আমাদের অতিথি। দাদা, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা। আপনার সাথে সংযুক্ত সকল দর্শক শ্রোতাকেও আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি। মৃণালদা, আপনি লক্ষ্য করছেন বাংলাদেশে একটা বিশেষ একটা সময়ে প্রতিকূল একটা পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা শুরু হয়েছিল ঢাকায় প্রতিদিনই বিভিন্ন এলাকাতে মিছিল হচ্ছে। খুব প্রতিকূল একটা পরিবেশ, যেখানে ঘোষণা আছে মিছিলে যারাই অংশ নেবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ চেষ্টা করছে কিন্তু সুবিধা করতে পারছে না, কারণ পুলিশ তো চাকরি করে, আর যে মিছিলে যারা যাচ্ছে ওরা তো চাকরি করে না, এটা ওটা আদর্শের জন্য কাজ করে তারা। বিলাতে ৭১ সালে যে বিশাল একটা মিছিল, একটা ইতিহাস ছিল, ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে সম্প্রতি ২০২৫ সালে। বিলাতের মতো একটা শহরে আওয়ামী লীগের এত বিশাল মিছিল, এটা ইতিহাস হয়ে থাকবে সেটা। পাশাপাশি আরেকটা খুব মজার একটা ঘটনা আমরা নিউজে আমরা দেখছিলাম, প্রফেসর ইউনূস যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন। জাতীয় অধিবেশনের সময় তিনি গেস্ট করেছেন, সাথে নিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব, জামাতের আব্দুল্লাহ তাহের, এমন নেতাদের। কারণটা হচ্ছে তাদের একটা ভয় ঢুকে গেছে, তারা যেখানেই যাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এখন তার সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি, আজকেও আমরা কথা বলেছি সেখানে সভাপতি ডক্টর সভাপতির সঙ্গে আজকে আমরা কথা বলেছি, এবং ধারণা করা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ এটা প্রোটেস্ট করে তুলবে সেখানে বিএনপি জামাতের লোকজনকে দিয়ে অভ্যর্থনা। এটা আপনি কিভাবে দেখেন? এই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য যাচ্ছেন। ধন্যবাদ প্রিয় ফজলুর বাড়ি আপনাকে। আমি আপনার যাওয়ার আগে বা এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে ছোট্ট একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে দেশ থেকে বাধ্য করার পর, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অস্ত্রের জোরে দেশ থেকে বের করে দেওয়ার পর বাংলাদেশে ইতিহাসে গণশত্রু ইউনূস, খুনি ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশে যে দানবীয় দুঃশাসন চালাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিবাদের মাত্রাটা বৃদ্ধি করেছে। আমি এরকমভাবে বর্তমান সময়টাকে বিচার করি বা বিশ্লেষণ করি যে বাংলাদেশে আজ গণতন্ত্র, নির্বাচনে মানবাধিকার ভুলুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত, ন্যায় বিচার ও আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নারীর প্রতি চলছে নির্বিচারে সহিংসতা, ধর্ষণ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দস্যুতা এর কোনো সীমা পরিসীমা নেই, শিক্ষাঙ্গনে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। অর্থাৎ যদি আমরা বলতে চাই যে বাংলাদেশে এখন আর সভ্য রাষ্ট্রের যে মানদণ্ডগুলো আছে তা একেবারেই যেন অনুপস্থিত হয়ে পড়ছে। ধর্মীয় সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর উপর চরম অবমাননাকর বা
নিপীড়ন চলছে, অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগতভাবে নিম্নদিকে ধাবিত হচ্ছে, বেকারত্ব মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, দ্রব্য ঊর্ধ্বগতিতে, জনজীবন আজ নাভিশ্বাস উঠেছে, শিল্প কলকারখানা ক্রমাগতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। যদি অন্যভাবে বলি, মুক্তিযোদ্ধারা চরমভাবে নিপীড়িত হচ্ছে, যেখানে সেখানে তার মত সন্ত্রাসে শিকার হচ্ছে। জাতিগত আমাদের যে মহতী অর্জনগুলো ছিল তা প্রায় বিসর্জিত। স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্যটা আর কতদিন উদিত থাকবে তা বলাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। কখনো কখনো মনে হয় ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের সর্বহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অথবা সবুজ জমিনে লাল সূর্য খচিত পতাকা আর কতদিন থাকবে তাও বলাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা কি আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাব? কয়েকদিন পর পরে শুনি সামরিক মহড়ার নামে সাম্রাজ্যবাদের মোড়ল তারা বিশাল বিশাল বিমান যোগে আমাদের দেশে আসছে। সেই বিমানে কি আসছে, কারা আসছে কিছুই বোঝা যায় না। কি নিয়ে আসে, কি নিয়ে যায় কিছুটাই অনুমান করা যায় না। যাই হোক, এই সমস্ত প্রসঙ্গে পরে আসি। আপনি যে কথাটি আমাকে প্রথমেই বলেছেন তার জন্যে আমি ব্রিটেন অর্থাৎ লন্ডন প্রবাসী সকল বাঙালি এবং সেখানে বিভিন্ন মানবাধিকার সংগঠন বা গণতন্ত্রপ্রিয় মানুষদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা আবার জেগে উঠেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে এভাবেই প্রবাসী বাঙালিরা জেগে উঠেছিল। শুধুমাত্র ব্রিটেন নয়, সমগ্র ইউরোপের দেশ, সেটা ফ্রান্স, ইটালি, নরওয়ে, সুইডেন এবং অস্ট্রিয়া, এখানকার মানুষগুলো বাংলাদেশের গণতন্ত্রহীন মানবাধিকারহীন পরিস্থিতির বিরুদ্ধে ক্রমাগতভাবে সোচ্চার হচ্ছে। আমি পুনরায় প্রবাসী বাঙালি ব্রিটেনে বসবাসরত, ইউরোপে বসবাসরত সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের এই ধারাটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বিদেশি শক্তির ক্রিয়ানো পাশ্চাত্যের পাচাটা কুকুর খুনি ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনের কবল থেকে বাংলাদেশ ফিরে উদ্ধার করতে না পারবো বা ফিরে না আসবে, ততদিন ক্রমাগতভাবে এই আন্দোলন চলতেই থাকবে। আপনারা লক্ষ্য করে থাকবেন অতি সম্প্রতিকালে ঢাকা মহানগর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় বাংলাদেশের জনগণ রাজপথে আবার গর্জে আসতে শুরু করেছে। রাজপথকে তারা কাঁপিয়ে তুলছে। এখন ইউনূসের লেলিয়ে দেওয়া কোনো বাহিনীকে তারা কোনো ধরনের সমীহ করছে না, পুলিশকেও তারা সমীহ করছে না। তারা বুক চিতিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে। শুধু এখানেই নয়, যদি মিছিল ১,০০০ লোক দিয়ে শুরু হয়, বাস থেকে মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে সেই মিছিলগুলোকে স্বাগত জানায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন মিছিলে অংশগ্রহণ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ আবার জেগে উঠেছে। তারা যে কোনো মূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের বিজয় ছিনিয়ে এনেছিল, যা ইউনূস হরণ করতে চায়, তার বিরুদ্ধে গোটা বাংলাদেশ আবার কেঁপে উঠছে, রাজপথ প্রকম্পিত করছে। আমি আশা করি বাংলাদেশের মানুষ তাদের অভীষ্ট লক্ষ্যে সেই দিন আর খুব বেশি দূরে নয় যেদিন তারা পৌঁছে যাবে। প্রিয় ফজলুল বারী, আপনি হয়তো বা লক্ষ্য করে থাকবেন আগামী ২২ তারিখে সম্ভবত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। সেখানে লক্ষ্য করছি ইউনূসের সফরসঙ্গী হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছেন সেখানে
জামাত ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ তাহের যাচ্ছেন, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছেন, আরো একজন নেতা সম্ভবত, তার নামটা এই মুহূর্তে আসছে না, আপনি কি বলতে পারেন আরেকজন কে যাচ্ছে? একজন হুমায়ুন যিনি যাচ্ছেন, তিনি তারেক জিয়ার আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা, বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দীর্ঘদিন পরে যেন মুখিয়েছিলেন বাংলাদেশে এসে ইউনূসের সফরসঙ্গী হবেন। আমার মনে হয় ইউনূস যেখানেই যাচ্ছে সেখানেই তো ধাওয়া খাচ্ছে, বা বাংলাদেশের মানুষ তো এখন একটা স্লোগান দেয়, আর করিস না জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। ইউনূস মনে হয় সেই গণধোলাইয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত, কারণ ইতিমধ্যেই ইউনূসের বেশ কয়েকজন পরিষদ সদস্য ব্রিটেন বা নিউ ইয়র্ক বা সুইজারল্যান্ড ইত্যাদি জায়গায় গিয়ে জনগণ কর্তৃক দুর্ধ্বনির মুখোমুখি হয়েছেন, এবং শারীরিকভাবে হেনস্থা না হলেও সেই দেশে তো একটা আইন কানুন আছে, সেই কারণেই এরা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা লাঞ্ছিত না হলেও তারা যে ধিক্কার পেয়েছেন, যে তিরস্কার পেয়েছেন, যে সংবর্ধনা জনগণের কাছ থেকে পেয়েছেন, সেই ভয়েই ভীত হয়ে ইউনূস এই হুমায়ুন কবির, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার আব্দুল্লাহ তাহের অথবা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যাচ্ছে। কারণ আমার একটা ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কেও ইউনূসের জন্য বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের বা স্বাধীনতা প্রিয় মানুষের একটা বিশাল গণসংবর্ধনা অপেক্ষা করছে, বিরোচিত সংবর্ধনা তাকে দেয়া হবে। সেই ভয়েই ভীত হয়ে এদেরকে সঙ্গী করেছে, যাতে ওদের যারা লোকজন আছে তারাও যেন উপস্থিত থাকে, পাল্টাপাল্টি একটা দেখাতে সক্ষম হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়, কিন্তু এই কথা আমার মনে হয় সে প্রমাণ করতে সক্ষম হবে না। সে বাংলাদেশের মানুষের কাছে গণনিন্দিত। বাংলাদেশের মানুষ তাকে আর শান্তির নোবেল পদক বিজয়ী মনে করে না। আমার মনে হয় এই সাম্রাজ্যবাদের ক্রিয়ানক প্রতিষ্ঠানগুলো থেকে তাকে যে সমস্ত পুরস্কার অথবা নোবেল পুরস্কৃত করা হয়েছে বাংলাদেশে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে অশান্তি সৃষ্টি করার জন্য, তাই আরেকবার নিউ ইয়র্কের জনগণ বা নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা তাকে সেই গণসংবর্ধনা বা বিরোচিত সংবর্ধনা বা ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ। বিএনপি মনে করেন একটা ইলেকশনের জন্য বলছে, বিএনপি যদি অনেকে মনে করেন বা তারা মনে করে তারা ক্ষমতায় চলে যাচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় চলেই যায়, বিএনপি খুব তাড়াতাড়ি তো আগামী জাতীয় অধিবেশনে তারাই যাবে। বিএনপি কি কোনো ধরনের ভয় ঢুকেছে মনে, যাওয়া হবে কি না, এর জন্য এখন এই ধরনের আমন্ত্রণ গ্রহণ করাটা আপনি কি মনে করেন? প্রিয় ফজলুল বারী, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ লিখেছিলেন সম্ভবত কবি শামসুর রহমান, তাই না? মনে করেন অদ্ভুত উটের পিঠেই চলছে আমাদের স্বদেশ। এই মাত্র কয়েকদিন আগে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সেই নির্বাচনের আগে বা পরে যে সকল কথাবার্তাগুলো বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি ইত্যাদি ইত্যাদি বলেছে, নিশ্চয়ই এত দ্রুত আপনার স্মৃতির মানসপটে অথবা মনের গভীরে মলিন হয়ে যায়নি। আসলে কি জানেন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ঘরে কাল নাগিনী গোখ্র সাপকে আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু এই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিভিন্ন ছদ্মাবরণে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রিয়, মুক্তিযুদ্ধ প্রিয়, গণতন্ত্র প্রিয়, মুক্তি বুদ্ধির চর্চা প্রিয় মানুষগুলোর বিরুদ্ধে এরা মূলত ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে
উদ্গ্রীব হয়ে আছে, তারই ধারাবাহিক সংযোজন মাত্র। ডাকসু নির্বাচনের পরে একে অপরের বিরুদ্ধে যে কথাবার্তা বলেছে, যদি এই শিল্পাচার্য কামরুল হাসানের বা পটুয়া শিল্পী কামরুল হাসানের মতন যদি না হয় যে বিশ্বব্যাহিয়া, তাহলে এত দ্রুত তাদের হৃদয়ের ক্ষত কিভাবে মুছে যায়? বিএনপি ভাবে কোনোভাবে জামাতকে ভুলিয়ে ভালিয়ে, এনসিপিকে ভুলিয়ে ভালিয়ে যদি নির্বাচন পর্যন্ত যাওয়া যায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বাদ দিয়ে যদি নির্বাচনে জয়লাভ করা যায়, তাহলে এই সমস্ত নিজেদের মধ্যকার যে বিরোধ বা আপোষের বিরোধ, সেটা মিটানো যাবে। কিন্তু আমি স্পষ্ট করেই আপনাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ যে সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছে, যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, লাল সূর্য খচিত সবুজ জমিনের পতাকা পেয়েছে, জাতীয় সঙ্গীত পেয়েছে, সেই সংগঠনকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, জেগে উঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক সংকট এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উত্তরণে তিনি ২১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার প্রথম দফাটি হচ্ছে অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত খুনি ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা ছাড়তে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইউনূসের এই নির্বাচন করার কোনো আইনানুগ বৈধতা কি আছে? আমি তো মনে করি সাংবিধানিকভাবে এই অনির্বাচিত সরকারের নির্বাচন করার কোনো বৈধ এখতিয়ার নেই। আমাদের দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ইউনূস সংবিধানের ১০৬ ধারা মোতাবেক, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের ভিত্তিতে তিনি তার বৈধতা দাবি করেন, তার স্পষ্টতেই উত্তর হচ্ছে এই, আমাদের দেশের জাতীয় সেনাবাহিনী, যে সেনাবাহিনী পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার মধ্য দিয়ে জন্ম হয়েছে, অর্থাৎ আমাদের সুমহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতীয় সেনাবাহিনী ১৯৭১ সালে ২১ নভেম্বর গঠিত হয়েছিল। সেই জাতীয় সেনাবাহিনী আইএসপিআর থেকে একটি বিজ্ঞাপন বা বিবৃতি মাধ্যমে জানানো হয়েছিল, তদানীন্তন সময়ে আত্মরক্ষার প্রয়োজনে আপনারা এটা জানেন বা দেশবাসী জানে যে মব সন্ত্রাসীরা চিফ জাস্টিসের বাড়িতে আক্রমণ করেছিল। চিফ জাস্টিস পিছনের দুয়ার দিয়ে বের হয়ে ক্যান্টনমেন্টে তিনি আশ্রয় নিয়েছিলেন। মাননীয় প্রধান বিচারপতি শহীদুল ইসলাম এবং তার সাথে ছিলেন সিনিয়র জাস্টিস এনায়েতুর রহিম। অতএব সুপ্রিম কোর্টের ফুল ডিভিশন বেঞ্চই তো আদালতে বসেনি। এর থেকে কি প্রমাণিত হয় না ইউনূস মিথ্যাচার করে? অর্থাৎ আমাদের দেশে তো এখন মিথ্যাচারের একটা সংস্কৃতির বিপ্লব চলছে। সেই মিথ্যাচারের উপর ভিত্তি করে ইউনূস শপথ গ্রহণ করেছে, যা সংবিধান বহির্ভূত। এই কারণেই ইউনূস অবৈধ এবং এই কারণেই ইউনূস এখতিয়ার বহির্ভূত নির্বাচন যদি করতে হয়, আগে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বন্দুকের জোরে যাদেরকে পদত্যাগ করানো হয়েছে, মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার সহ প্রধান বিচারপতি এদেরকে পুনরায় তাদের শপথে বহাল বেঁধে রেখে এই ধরনের সাংবিধানিক সংকট নিরসন হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রশ্নটি একান্তই অবান্তর এবং দিন আসুক দেখতে পাবেন। কুমিরের পেটে যখন ক্ষুধা পায়, কুমির নাকি তার বাচ্চা
খেয়ে ফেলে। অতএব দেখেন কার পেটের বাচ্চা কে খায়, একটুখানি অপেক্ষা করেন, দেখতে পাবেন। এছাড়াও আমি মাঝে মাঝে এই উদাহরণটি দিয়ে থাকি। ইউনূস হচ্ছে এমন একটা মানুষ যে সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। দেখেন না কয়েকদিন আগে ইউনূসের কত প্রিয় পাত্র ডাকসুর সাবেক ভিপি নুরুকে কি বেধড়ক পিটানো দিল, কি বিধড়ক পিটানি দিল। পিটানির পরে আবার তাকে বিদেশে চিকিৎসা করতে পাঠাতে চায়, কত বার্তা পাঠায়, ফুল পাঠায়, ফল পাঠায়, চিকিৎসার দায়িত্ব নেয়, ইত্যাদি ইত্যাদি। দেখেন এই যে এনসিপির কয়েকটা আমার কি বলে প্রীতিভাজন ছাত্র নেতা, যে নাহিদ, তারপরে কি বলে হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস, এগুলি আছে না কয়েকটা, এগুলো দেখেন কখন কি বলে। অর্থাৎ এগুলো মানে ক্ষমতার দেখেনি কোনোদিন, রাষ্ট্রীয় ক্ষমতার স্বার্থ কোনোদিন গ্রহণ করেনি। এখন দেখে যেদিকে তাকায় সেদিকেই চোখ রঙিন দেখে, চোখে কালো চশমা লাগিয়ে গোটা পৃথিবীকেই বা রঙিন চশমা লাগিয়ে রঙিন দেখছে। তো ওরা বুঝতে পারেনি পৃথিবীটা প্রকৃত অর্থেই রঙিন নয়। যখন সানগ্লাসটা খুলবে, যখন দেখবে জনতার ধাওয়া আসছে, তখন কে কোন দিকে পালাবে একমাত্র খোলা আছে বঙ্গোপসাগরে। তারা বঙ্গোপসাগর তো ওরা আর সাঁতরিয়ে কোনো কিনারে উঠতে পারবে না। তখনকার কথাই শুধুমাত্র ভাবি বা অপেক্ষা করি। দেখুন, অপেক্ষা করুন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। ধন্যবাদ। মৃণালদা, আপনার আপনার সাথে আমাদের প্রথম পরিচয় যখন এরশাদ বিরোধী আন্দোলনের সময়, আপনি বাহাউদ্দিন নাসিম, তারপরে নজু ভাই, মানু ভাই, অনেকে 32 নম্বরে আমরা আপনাকে যে উদ্দীপনার সে সময়গুলো মনে করতে পারি। এখন যে জেনারেশন যে ঝুঁকি নিয়ে মিছিল করছে ঢাকায়, আপনার ওই সময়ের উদ্দীপনা আর এদের উদ্দীপনা, আপনি কি কোনো যোগসূত্র তৈরি করতে পারেন? দেখুন, আমরা লাগাতারভাবে 15 বছর কয়েক মাস দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম। দায়িত্বে থেকে আমরা বিস্ময়কর উন্নয়ন অগ্রগতির স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আছে দাদা, কিন্তুটা হচ্ছে আপনারা উন্নয়ন করছেন, আপনাদের দলটা, বিশাল দলটা যেন ক্ষমতার ভিতর ঢুকে পড়েছে। প্রিয় ফজলুল বারী, আমি সেই দিকেই যাচ্ছিলাম। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, বা আওয়ামী লীগ বা তার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যে একটা রাজনৈতিক চর্চা ছিল, ধরুন কর্মী সভা, জনসভা, তারপর পরামর্শ সভা, জনসংযোগ, বা বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নবীনবরণ করা, ছাত্রদের বিভিন্ন সমস্যাদি নিয়ে আন্দোলন করা, সমস্যার সমাধান করা, বেকারত্ব হ্রাস করা, চাকরির সুযোগ সৃষ্টি করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে একসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি ব্যাপকভাবে কাজ করত। কিন্তু আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমার মনে হয় সংগঠন গড়ার ক্ষেত্রে কিছুটা কৃপণতা দেখিয়েছি। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগকে একটা কথা প্রচলিত আছে, কারণ তারা তো ৭৬ বছর বয়সে খুব কম সময়েই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা দেশ পরিচালনার দায়িত্ব ছিল। তাদের দীর্ঘ সময় তো রাজপথের আন্দোলন সংগ্রাম করেই তাদের পথ চলতে হয়েছে। সেক্ষেত্রে যদি অন্যভাবে বলি যে আসলে বিরোধী দলের থেকে আন্দোলন সংগঠিত করা, সংগঠন গড়ে তোলা, সাধারণ মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা অর্জন করা এবং জনগণের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো আছে তা নিজেদের হৃদয় মস্তিষ্কে ধারণ করে পথ চলে, নিজেদের জনপ্রিয়তা উদ্ধার করা বা পুনরুদ্ধার করতে তারা সিদ্ধহস্ত। এই যাত্রায়ও আমি লক্ষ্য করছি যে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে থাকাকালীন সময়ে আমাদের সংগঠন, মূল সংগঠন সহ বিভিন্ন সহযোগী ভ্রাতৃপ্রতিম
সংগঠনগুলোর চাইতে এখনকার নেতা কর্মীদের মধ্যে অভিযোগ, সমস্যা বা থাকলেও তার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিবিড় পরিচর্যায়, তার সাথে নিবিড় যোগাযোগের কারণে তারা আবার গর্জে উঠতে শুরু করেছে এবং আমাদের যে অতীত যে কৌশলগত ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সারিয়ে আবার সংগঠিত হয়ে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক অভিযাত্রা, অর্থাৎ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধির পথে আবার আমাদের যাত্রা শুরু করতে চাই এবং গণতন্ত্র জনগণই সকল ক্ষমতার উৎস, সেই ধারাটিকে আবার আমরা ফিরিয়ে আনতে চাই। সেদিক থেকে আমি লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ আবার ব্যাপকভাবে আমাদের সাড়া দিচ্ছে এবং আমাদের সংগঠনও অতীতের ধারা অনুসরণ করে পথ চলতে শুরু করেছে। অনেক মানুষ, আপনার সহকর্মী, আপনার কর্মী সংযুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। অনেক বক্তব্য তাদের। তুহিন হাসান বলে একজন লিখেছেন, মুন্সিগঞ্জের রাজনীতিতে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মতো ক্লিন ইমেজের রাজনীতি অন্য কেউ খুব কমই করেছে। জনগণের আস্থা ও ভরসা ভালোবাসার জায়গা হচ্ছেন তিনি। সব সময় অবৈধ সকল কিছু বিরুদ্ধে গিয়ে জনগণের পক্ষে কাজ করে গেছেন। এর জন্য বহুবার রাজনীতির মিথ্যা শিকারেও পড়তে হয়েছে। কিন্তু মুন্সিগঞ্জের সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখবে। প্রচুর আপনার পক্ষে, আপনার জন্য আজকে অনেক সমর্থন এখানে আছে। আর একটা বলি যে 1981 থেকে 96 সাল পর্যন্ত লিখছেন মেহেদী হাসান রতন। 96 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মোটের সুখকর ছিল না। তদানীন্তন দেশরত্ন শেখ হাসিনা আপাকে আজকে শেখ হাসিনা তৈরি করাতে যেসব নেতা আপার ভ্যানকার হিসেবে কাজ করে আওয়ামী লীগকে এ পর্যায়ে নিয়ে এসছেন, বাংলাদেশ পক্ষের মানুষ আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এগুলো পাশাপাশি আমরা শুনবো, এগুলা পরে আলাপ করবো। আর একটা অভিজ্ঞতা আমরা পাই এই কাজগুলো করতে গিয়ে, যেমন হচ্ছে আপনাদের সাধারণ সম্পাদক হচ্ছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের যতটুকু আমরা জানি কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক। আমি সাধারণ সম্পাদককে যখন আমরা আনি, অনলাইনে আনি, অনেক লোকজন আপনাদের নেতা কর্মীরা খুব ক্ষোভ প্রকাশ করেন। এই মূল্যায়নগুলা কি আপনারা করতে শুরু করেছেন? প্রিয় ফজলুল ভাই, আমি আপনার কথার মাধ্যমে জানতে পারলাম হয়তোবা আমাদের কোনো একজন শুভান্যুদায়ী একটি কমেন্টস করেছেন, তার মধ্যে একটি লাইন শেখ হাসিনার ভ্যানগার্ড বা শেখ হাসিনা যখন দুঃসময়ে ছিলাম, আমি তখন তার একজন নিছক কর্মী ছিলাম। আমি তার জন্যে বা সংগঠনের জন্যে কতটুকু অবদান রাখতে পেরেছি জানি না, তবে আমার আপনার ওই শুভান্যুদায়ীটা অনেকে একটা ছড়া কেটেছেন এই বিষয়ে। ছড়াটা এরকম, শেখ হাসিনার মৃণাল আপনার পাশে চিরকাল। যাক, ধন্যবাদ। তবে প্রিয় ফজলুল বাড়ি, আমি যে কথাটি বলতে চাই, আমি আমার এলাকায়ও আমার দলের ভিতর থেকে অনেক ধরনের বিরোধিতার সম্মুখীন হয়েছি। তারা অনেক সময় বাস্তবতা বিবর্জিত, কল্পিত, মিথ্যা বিভিন্ন অভিযোগ দিয়ে বা কখনো কখনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে তারা আমাকে বিব্রতকর আচরণে ফেলে দিত। কিন্তু তখন আমি বলতাম, বক্তৃতা করে বলতাম যে আমি মানুষ, আগে আমার ধর্ম নয়, আগে আমার পরিচয় হচ্ছে আমি মানুষ। মানুষ হিসাবে আমি মানুষের সেবা কতটুকু করতে পারি সেটাই হচ্ছে আমার প্রধান বিবেচ্য বিষয়। আমি আমার এলাকায় বুক ফুলিয়ে বক্তৃতা করতাম, আমি সুদ খাই না, ঘুষ খাই না, দুর্নীতি করি না, জুলুম করি না, অত্যাচার করি না, অবিচার করি না, অন্যায় বিচার করি না, নদীর বালুদস্যুতা করি না, জলদস্যুতা করি না, ভূমিদস্যুতা করি না, চাঁদাবাজি করি না,
টেন্ডারবাজি করি না, কাউকে কাজ করে দিয়ে 2 পয়সা হারাম আমি আমার পকেটে উপার্জন করি না, ঠিক বালুকণাও আমি হারাম অর্জন করি না। এটা আমি আমার এলাকার মানুষের কাছে প্রকাশ্যে বক্তৃতা দিয়ে বলতাম। আরেকটি কথা আমি বলতাম, আরেকদিনও আমি বলেছি, আজও বলি, আমার সেই কথাটি হচ্ছে এই, আমি এমন রাজনীতি করব না বা করতে চাই না, আওয়ামী লীগ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে বিএনপির নেতাকর্মীরা বা আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক শক্তিরা ঘরে থাকবে না, বাড়িতে থাকবে না, এলাকায় থাকবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, শিল্প কলকারখানা করতে পারবে না। এই রাজনীতি আমি করতে চাই না। আবার এও আমি বলেছি, বিএনপিও যদি কোনোদিন ক্ষমতায় আসে, তারাও যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, তাদের কন্যা সন্তানদের প্রতি ভ্রুকুটি ইত্যাদি ইত্যাদি, এই রাজনীতি আমি চাই না। অর্থাৎ আমি চেয়েছিলাম যে রাজনীতির যে একটা সহনশীল পরিবেশ, সেই পরিবেশটা সৃষ্টি করতে। তার ফলশ্রুতিতে আমার এলাকায় গত 15 বছরে মানুষ শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল। দল মত নির্বিশেষে মানুষকে আমি সমান চোখে দেখে তাদের সেবা করার চেষ্টা করেছি। দুর্ভাগ্য, আমার এই দৃষ্টিভঙ্গির কারণে আমার দলের অভ্যন্তর থেকেও আমাকে অনেক সময় বলা হতো এটা বিএনপি জামাতের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা। আমি এমনটাই ছিল, কখনোই ছিল না। আদর্শিক বিরোধিতা ছিল, রাজনীতির মতানৈক্য ছিল। ওরা ওদের রাজনীতি করেছে, আমি আমার রাজনীতি করেছি। জনগণের কাছে বিচার দিয়েছি, জনগণের সামনে আমি আমার বক্তব্য তুলে ধরেছি, জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। জনগণ যেটা ভালো মনে করে সেটাই করবে। সেই কারণেই আমি মনে করি মুন্সিগঞ্জ এবং গজারিয়ার মানুষ বা মুন্সিগঞ্জ জেলার মানুষ আমাকে ভালোবাসে, তাদের প্রিয়জন মনে করে। আর একটি প্রশ্ন আপনি করেছেন, সেটার উত্তর দেয়া আমার পক্ষে কতটুকু শোভন হবে আমি জানি না। তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের, তিনি পরপর 3 বারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের 76-77 বছরের ইতিহাসে সত্যিকার অর্থেই একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। ওবায়দুল কাদের বাংলাদেশ ছাত্রলীগেরও 2 বারের সভাপতি ছিলেন। দীর্ঘ সময় তিনি আমাদের ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। তার এক সময়কার অনর্গল বক্তৃতা, তিনি একটা অনর্গল বর্ষী বক্তা। তার ভাষাগত জ্ঞান বা রাজনৈতিক সাহিত্য বা লেখক হিসাবে তিনি একসময় সাংবাদিকতাও করতেন, কলাম লিখতেন, অসাধারণ। কিন্তু 15 বছর দেশ পরিচালনার দায়িত্বে থাকাকালীন সময়ে হয়তোবা কারো অথবা সকলের মনোযোগ আকর্ষণ করতে পারেন নাই, বা কোথাও হয়তোবা প্রাপ্তি অপ্রাপ্তির কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে। কিন্তু আমি মনে করি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন বিশ্বস্ত সিপাহসালার। তিনি মৃত্যুঞ্জয়ী হিসাবেই এখনো বেঁচে আছেন। তিনি যখনই সুযোগ পাবেন, আমার বিশ্বাস সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অথবা সংগঠনের এই দুঃসময়ে তিনি সাধ্যাতিক প্রয়াস চালাবেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে, বা সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে, বা লক্ষ লক্ষ নেতাকর্মী গৃহহারা, এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, বা সন্তান সন্ততির কাছ থেকে অনেক দূরে অভাবে আছে, অনটনে আছে, একটা বিপন্ন জীবনযাপন পার করছে। আমার মনে হয় তিনি যদি সুযোগ পান তাতে সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হবেন। মৃণাল কান্তি দাস, অনেক স্বীকৃতি আজকে আছে এখানে আপনার উপলক্ষে। শহর ছাত্রলীগ লিখেছে, লিডারের জন্য মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয় 10 তলা প্রবাসিক ভবন, নতুন ছাত্রাবাস 4 তলায় হয়েছে। কিশোর তালুকদার লিখেছে, মুন্সিগঞ্জ জেলার মাও মাটির নেতা নীলকান্ত দাসের অবদান স্মরণ করবে। 2200 কোটি টাকা উড়াল সেতু নির্মাণ, মুন্সিগঞ্জ পঞ্চবটি দুঃখ লাঘব করেছেন। নিরঞ্জন প্রধান,
দাদার জন্য আমাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নতুন ভবন ও আইসিইউ সহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা পেয়েছে মুন্সিগঞ্জ। এরকম আরো অনেকের অনেক বক্তব্য আছে। আবার সৈকত হাসান নামের একজন লিখেছেন, নোয়াখালীতে তিনি নিজ দলের মামলা দিয়ে নেতাকর্মী মামলা দিয়েছেন। ও এটা ইয়া না, এটা আপনার উদ্দেশ্যে না, এটা ওবায়দুল কাদের উদ্দেশ্যে। নোয়াখালীতে তিনি নিজ দলের নেতার বিরুদ্ধে মামলা দিয়েছেন। সেই কর্মীরা আজ রাজপথ কাঁপাচ্ছে অনলাইনে অফলাইনে। তারাই এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় মিছিল করছেন। রিয়েলদা, আপনার বক্তব্যে একটা পয়েন্ট আমি রেখেছি, এটা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণে আপনি কখনো কখনো বিরূপ অবস্থায় পড়েছেন। আওয়ামী লীগকে আমরা একটা অসাম্প্রদায়িক দল হিসেবে ভাবতে অভ্যস্ত, এবং এখন পর্যন্ত যদিও আওয়ামী লীগ 2008 ইলেকশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও 72 সংবিধানের ফেরত আসার অনেক কিছু কাজ করা সত্ত্বেও সংবিধানের যে ইসলামীকরণ যেগুলা ছিল এগুলাতে আওয়ামী লীগ কিন্তু টাচ করে নেই। আপনার অভিজ্ঞতা কি বলে যে আওয়ামী লীগের ভেতরও এমন কোন ধারা তৈরি হয়ে গেছে যারা অসাম্প্রদায়িক আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করে না? প্রিয় বাড়ি ভাই, প্রথমে এলাকায় যাই। আমরা আমাদের মুন্সিগঞ্জ জেলাটি 3টি নির্বাচনী এলাকা নিয়ে গঠিত। সিরাজদিঘা শ্রীনগর, লৌহজং টঙ্গিবাড়ি, গজারিয়া মুন্সিগঞ্জ। আমরা এই 3টি আসনেই একবার আওয়ামী লীগ দলীয় 3 জন ছিলাম, আরেকবার বিকল্প ধারার মহাসচিব মাহি বি চৌধুরী ছিল। আমরা 3 জনেই এই ঐক্যবদ্ধভাবে এই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতাম। একসময় লৌহজং শ্রীনগর পদ্মা নদীর ভাঙনে ব্যাপক ভাঙন সৃষ্টি হতো, কিন্তু পদ্মা সেতুর একটি প্রান্ত আমাদের লৌহজংয়ের মাওয়া-ঘাটে অবস্থিত হওয়ার কারণে সেটা আর ভাঙনের স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণ করা হয়েছে। সেই সমস্যাটার অনেকটাই সমাধান হয়েছে। হানি ফ্লাইওভার থেকে মাওয়া-ঘাট পর্যন্ত যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তার কারণে এই এলাকার অনেকটা যানজট নেই বললেই চলে। আবার সনবাড়ি থেকে একেবারে মুন্সিগঞ্জ পর্যন্ত আমরা 4 লেন বানানোর পরিকল্পনা গ্রহণ করেছিলাম, এবং এখানকার যতগুলো স্টিল স্ট্রাকচারে ব্রিজ ছিল সবগুলো ব্রিজকে আমরা উইথড্র করে আমরা কংক্রিটের 4 লেন ব্রিজ করতে সক্ষম হয়েছিলাম। আমাদের আরেকটি পরিকল্পনা ছিল মুক্তারপুর ব্রিজ থেকে পঞ্চবটি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি সংসদে বক্তৃতা করতে গিয়ে এই দাবিটি জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবেই তিনি এই দাবিকে স্বীকৃতি দিয়ে কয়েক মাসের মধ্যেই 2250 কোটি টাকা দিয়েছিলেন, এবং আমরা উদ্বোধন করে এসেছিলাম। ইতিমধ্যেই এই সড়কটির প্রায় 80% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম আরেকটি পরিকল্পনা, একনেক অনুমোদনও দিয়েছিল। আমাদের রামপাল, ঐতিহ্যবাহী রামপাল ইউনিয়নের মাছ দিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর পার পর্যন্ত একটি 6 লেন সড়ক, এখানে মেঘনা নদীর উপর আরেকটি ব্রিজ নির্মাণ করা, যার ফলে মংলা পোর্ট থেকে পদ্মা সেতু হয়ে মেঘনা সেতু পার হয়ে চট্টগ্রাম পোর্টের সাথে তার দূরত্ব কমে আসতো। আমরা মুন্সিগঞ্জে অনেক কিছু স্থাপনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর একটি পরিকল্পনা ছিল, যেটা আমাদের ধারাবাহিকতাটা আসতে একটু বিলম্ব হয়েছে। এখানে একটি পাবলিক ইউনিভার্সিটি এবং আমাদের একটি পাবলিক মেডিকেল কলেজ স্থাপন করার। তো যাই হোক, সেগুলো পরিকল্পনায় ছিল, হয়তোবা ভবিষ্যতে আমরা যদি সুযোগ পাই তা আবার বাস্তবায়ন করতে সক্ষম হব। আর গজারিয়ার মানুষের সাথে আমাদের
সড়ক যোগাযোগ স্থাপন করার জন্য মেঘনা সেতুর উপর একটা ব্রিজ স্থাপন করার যেমন কথা ছিল, তদ্রূপভাবে আমরা একটি ফেরি সার্ভিস চালু করেছিলাম। তা আনফর্চুনেটলি গাড়ি ঘোড়া কম থাকার কারণে সে ফেরি সার্ভিসটি আমরা চালু করতে পারিনি। আর আমরা একটা নদী আছে, সেই নদীটির উপরে ব্রিজ নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করেও করতে পারেনি, কারণ এই মেঘনা সেতুটা বাস্তবায়ন হবে সেই অ্যালাইনমেন্টের জন্য আমাদেরটা পিছনে পড়ে গেছে। তবে আমরা এটা দৃঢ়তার সাথে বলি যে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে যে ঐতিহাসিকভাবে আমাদের মুন্সিগঞ্জ তথা ইসলামপুর জেলা যেন একটা সেই ব্রিটিশ উপনিবেশিক শাসন আমল থেকেই অগ্রবর্তী জেলা ছিল। সেই জেলার প্রতিটি স্কুল এবং প্রতিটি কলেজে আমরা 5 তলা করে ন্যূনতম একটি বা একাধিক ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছি। তবে আমরা যদি আবারও ভবিষ্যতে সুযোগ পাই, মুন্সিগঞ্জ বিক্রমপুরকে অবশ্যই আমরা উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হব। বিক্রমপুরটা কিন্তু ব্যবসায়ীদের জেলা হিসেবে কিন্তু সারা দেশে খুব পরিচিত ছিল সবসময়। বিশেষ করে আমাদের এলাকায় আমরা খেয়াল করতাম অ্যালুমিনিয়ামের বিজনেসটা যারা আমাদের এলাকায় এসে করতেন তারা কিন্তু মুন্সিগঞ্জের লোকজন, কিন্তু তারা এইটার ঐতিহ্যটাকে। প্রিয় ফজলুল বাড়ি, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই জেলাটা হচ্ছে পদ্মা, মেঘনা, আড়িয়ালখা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, ইছামতি নদী বেষ্টিত। এখানে ব্যাপক নদী ভাঙন ছিল। শ্রীনগর বা লৌহজংয়ের বেশ কয়েকটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটা সময় ছিল এই কলকাতা থেকে স্টিমার গিয়ে নামতো দিঘুলিতে, সেগুলো পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তা নেই। এই নদী ভাঙা মানুষগুলি দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে, সেটা পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী ইত্যাদি জেলায় গিয়ে তারা দলবদ্ধভাবে আশ্রয় নিয়েছে। সেখানেই তারা ব্যবসা বাণিজ্য স্থাপন করেছে, তাই তাদের আপনি নজরে পান। কিন্তু আমি আপনাকে বলি, বিক্রমপুর হচ্ছে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সে বহুকাল পূর্ব থেকেই অতীশ দীপঙ্কর এখান থেকে এসেছেন। দীপঙ্কর, হজরত বাবা আদম, স্যার জগদীশ চন্দ্র বসু, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, সরোজিনী নাইডু, বহু বিখ্যাত মনীষীর জন্ম আমাদের এই মুন্সিগঞ্জ বা বিক্রমপুর। অমর্ত্য সেন কি মুন্সিগঞ্জের? অমর্ত্য সেন মানিকগঞ্জের, নানি বাড়ি আমাদের মুন্সিগঞ্জে। এরকম বহু বহু মনীষীর জন্ম বা তীর্থভূমি আমাদের মুন্সিগঞ্জ বা বিক্রমপুর। সময়ের বিবর্তনে তা অনেকটা ম্রিয়মান, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে মুন্সিগঞ্জের মানুষ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। যেমন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের বাড়ি আমার মুন্সিগঞ্জে, আমার নির্বাচনী এলাকায় একেবারেই আমাদের পৌরসভা তার লাগোয়া স্থানে। এরকম অসংখ্য সচিব বলেন, কি বলে, সেনা কর্মকর্তা বলেন, সরকারি পদস্থ আমলা বলেন, বিজ্ঞানী, কৃষিবিদ বলেন, প্রকৌশলী বলেন, চিকিৎসক বলেন, শেষ নাই। এই গল্প অনেক লম্বা গল্প। আবার মনে করেন এই মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এই জনপদ গুলা দীর্ঘদিন এনটি আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এটার কারণ আমাদের সাংগঠনিক ত্রুটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বা আওয়ামী লীগ সংগঠনের সভাপতি ছিলেন, তখন লক্ষ্য করে থাকবেন তিনি ঢাকা জেলা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ এগুলো তখন মহকুমা ছিল। এই মহকুমাগুলোর যে নেতৃত্ব ছিল তা গুণে
যোগ্যতায় দক্ষতায় অসাধারণ ছিল। ধরে নিন আপনি মুন্সিগঞ্জের কথা বলতে গেলে মানুষ আবার কি বলবে, এক সময় এই জেলায় বাড়ি ছিল আওয়ামী লীগের নেতা এম কোরবান আলী, যিনি পরবর্তীতে জাতীয় পার্টিতে চলে গিয়েছিলেন। এক সময় এই জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন শাহ মুয়াজ্জেম, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বা চার জাতীয় নেতা হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়ে খন্দকার মুস্তাকের সাথে ডেমোক্রেটিক লীগ করেছেন, পরে জাতীয় পার্টি করেছেন, পরে আবার বিএনপি করেছেন। এখানে ছিলেন আব্দুল করিম ব্যাপারীর মতন একজন অজাত শত্রু জননেতা। এখানে ছিলেন এ কে এম শামসুল হুদার মতন একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং আমাদের সংগঠনের নেতা। এমন অসংখ্য নেতা ছিলেন আমাদের এই সংগঠনে। ঠিক তদ্রূপভাবে যদি আপনি নারায়ণগঞ্জে আসেন, খান সাহেব ওসমান আলী, এ কে এম শামসুজ্জোমা, জোহা, আলী আহমদ টুনকার মতন বিখ্যাত নেতারা ছিলেন। আপনি যান মানিকগঞ্জে, সেখানেও পাবেন মোসলেম উদ্দিন, আবু মিয়া, তারা আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। যান আপনি নরসিংদীতে, সেখানেও ছিলেন একজন মোসলেম উদ্দিন। ঢাকা জেলায় ছিলেন তো আওয়ামী লীগের এককালীন সাধারণ সম্পাদক, যাতে আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম দক্ষ, যোগ্য, জ্ঞানী, মেধাবী সাধারণ সম্পাদক হিসেবে বিবেচনা করা হয় স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এদের নেতৃত্বে যখন এই বৃহত্তর ঢাকা ছিল সত্যিকার অর্থেই অসাধারণ একটি সাংগঠনিক জেলা। কিন্তু পরবর্তীতে যে বললাম সাংগঠনিক ত্রুটি, দৃষ্টিহীনতা ইত্যাদির কারণে সেই গৌরব মর্যাদা আমরা ধরে রাখতে পারিনি। আবার আমরা ধারাটা সূচনা করেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, সেটা আমরা অর্জন করেছিলাম। এখন আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ বিরোধী ধারার থেকে আমরা বঙ্গবন্ধুর ধারায়, স্বাধীনতার ধারায়, গণতন্ত্রের ধারায়, মুক্তিযুদ্ধের ধারায়, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক ধারায় আমরা বৃহত্তর ঢাকাকে আনতে সক্ষম হয়েছিলাম। এখন কি সারা দেশে যে মিছিলগুলা হচ্ছে আওয়ামী লীগের, মুন্সিগঞ্জে কি তা হয়েছে? দেখুন, মুন্সিগঞ্জে যে অবস্থাটা একটু বাস্তব করে বলি। মুন্সিগঞ্জ 6টি উপজেলা, 2টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে 1700 পুলিশ সদস্যকে নিয়োগদান করা হয়েছে। এখানে এই অবৈধ সরকারের জনপ্রিয় মাননীয় স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর আলম সাহেবের বাড়ি। তার স্পষ্ট ঘোষণা, তিনি যতদিন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবেন এখানে যেন আওয়ামী লীগের উচ্চারণ কেউ করতে না পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। এখানে আরেকজন আছেন আদিলুর রহমান শুভ্র। ব্যক্তিগত জীবনে তিনি আমার বন্ধুস্থানীয় মানুষ ছিলেন। সে শান্ত স্বভাবের মানুষ, তবে তিনি কি করেন বা বলেন আমার সাথে যেহেতু যোগাযোগ নেই, এখন স্পষ্ট করে বলতে পারবো না। আরেকজন দুষ্ট মানব খ্যাত যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, এই আমার প্রিয় কি যেন নামটা, ফারুকি। তাহার চঞ্চলতায় তো আমাদের মুন্সিগঞ্জ মাঝে মাঝে একটু অতিষ্ঠ হয়ে ওঠে। তো সব কিছু মিলিয়ে এখানে মনে করেন গত 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু পোস্টার লাগানো হয়েছিল, কয়েকটি জায়গায় মিলাদ পড়ানো হয়েছিল, কয়েকটি মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছিল, সিরাজদিঘা শ্রীনগরে কিছু পোস্টার বিলি করা হয়েছিল, পোস্টার লাগানো হয়েছিল। বিশ্বাস করুন, মামলার পর মামলা, মেঘনা থেকে পদ্মা সেতু পর্যন্ত, গজারিয়া থেকে লৌহজং পর্যন্ত মামলা শেষ নাই। তারপরেও সরকার স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমার গজারিয়ার উপর দিয়ে একদিকে মেঘনা সেতু আর গোমতী সেতু, অপরদিকে পদ্মা সেতুর এক ঢাকা মাওয়া ফ্লাইওভার। এই পথকে যদি নিরুপদ্রব রাখা যায়, তার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে সবকিছু আমাদের আছে।
সাংগঠনিক কার্যক্রমও চলছে। আমরা ক্রমাগতভাবে সংগঠিত হওয়ার জন্য ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছি, কিন্তু অনেকটাই যে বললাম কি কি কারণে প্রতিবন্ধকতা, এমনিতে বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, বেশ কিছু নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করেছেন, অনেক সিনিয়র লিডাররা বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে আছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সাহেব মামলার আসামি, সাধারণ সম্পাদক মামলার আসামি সহ শীর্ষ নেতৃবৃন্দ মামলার আসামি, ইত্যাদি ইত্যাদির কারণে অনেকটা সম্ভব হয়ে উঠছে না। তবে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ড আছে, এই ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে না। আমরা যে কোনো অবস্থাতেই আজকে যারা দাপুটে রাজনীতি দেখাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের মোকাবেলা করা আমাদের পক্ষে খুব একটা কষ্টসাধ্য কাজ হবে বলে আমি মনে করি না। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করে, বা আওয়ামী লীগ তো বর্তমান সময়ে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে, ছাত্রলীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেই তারা ক্ষান্ত হয়নি, অব্যাহত দমন পীড়ন গ্রেপ্তার নির্যাতন চলছেই। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি নাও পাওয়া যায় তাও তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকেও গ্রেপ্তার করে নানাবিধ নিপীড়নমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নেই। আমাদের বৃহত্তর ঢাকা আবার জেগে উঠবে, সাংগঠনিক কর্মকাণ্ড নিবিড়ভাবেই। আমরা আসলে বেশি কথা বলেছি, আপনাকে মুন্সিগঞ্জের নেতা না, আপনি আমাদের জাতীয় নেতা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এই যে আপনার দলটাকে পূর্ণভাবে ইলেকশন করতে দেবে না ঘোষণা দিয়ে রেখেছে, আইন উপদেষ্টার বক্তব্যের একটা প্রেস কার্ড আজকে অনলাইনে দেখলাম, ওইখানে উনি বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় দেশটাকে আবার দোজক বানাবে। মানে ওনার বক্তব্যে স্পষ্ট, নির্বাচন করার সুযোগ পেলেই কি ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়ে যাবে, এর জন্য আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, দোজক বানাবে। কি জবাব দেবেন? প্রিয় ফজলুল বারী, কি বলবো বলুন, চেনা মানুষগুলো এখন অনেকটা অচেনা হয়ে গেছে। এই আইন উপদেষ্টা, তাকে আমি চিনি প্রায় 4 দশক ধরে। আমাদের বিচিন্তার সহকর্মী, বিচিন্তায় লিখতেন, বিচিত্রায় লিখতেন, বিচিন্তার আগে তিনি খবর গ্রুপের বর্তমান দিনকাল, ছায়াছন্দ এই কাগজগুলাতে তখন তার লেখা নজরুল ইসলাম নামে ছাপা হতো। আসিফ নজরুল নামেও লিখতেন। তো তার আসিফ নজরুল বিচিন্তায় আসার পরে আর কি। তার আমি লেখার ভক্ত ছিলাম। ছোট ছোট বাক্যে তিনি তার লেখাটা সেরে থাকেন, যেটা আমি কোনোদিন পারলাম না। আমার লিখতে গেলেই লাইন লম্বা হয়ে যায়, কথা বলতে গেলেও অনেকটা লম্বা হয়ে যায়। সেই আসিফ নজরুলকে দেখলাম গণজাগরণ মঞ্চে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এসবের ভূয়সী প্রশংসা করতেন একসময়। রাইট রাইট গণজাগরণ মঞ্চেরও একজন সংগঠক ছিলেন, জাহানারা ইমামেরও খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ওই যে বললাম ওই আদালতে গোলাম আজমের পক্ষে উকিল ছিলেন তিনি। তারপরে আবার না, কারণ হচ্ছে গোলাম আজমের পক্ষে উকিল হতে কেউ রাজি হচ্ছিল না, তখন তাকে রাজি করানো হয়, শাহরিয়ার কবির তাকে রাজি করান এবং এর পুরস্কার হিসেবে পরে তিনি বিচিত্রায় চাকরি পেয়েছিলেন। যাই হোক, এটা আমি এখন যেমনটা আর কি করা হচ্ছে, যে অভিযুক্ত যদি অনুপস্থিত থাকেন বা আইনজীবী নিয়োগ না করেন, রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী নিয়োগ করেন। যাই হোক, সেই মানুষটির কোথায় যে বিচ্যুতিটা ঘটলো, কেন যে ঘটলো, তা আমার অনুমানে থাকলেও আমি সেটা বলতে চাই না। বিচ্যুতি না, মনে বিচ্যুতি না, আসলেই তিনি ওই মানুষটাই ছিলেন, আমাদের সঙ্গে অভিনয়টা করে দিয়েছে। মানে আমরা ধরতে পারিনি, হয়তোবা আমরা হয়তো ধরতে পারিনি।
শ্রদ্ধাবরণে ছিলেন, হতে পারে। তাকে আমি আবার একসময় বিএনপি ছাত্র দলের ডাক সাইটে যারা নেতা, তাদেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের অবির বন্ধু ছিলেন এবং অবিকে নায়ক করে ঈদ সংখ্যা বিচিত্রায় নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন। শুধুমাত্র তাই নয়, সানাউল হক নিরু, বাবলু, শফিক, অভি, মালেক সহ সকলের সাথে তিনি ঘনিষ্ঠ ছিলেন, আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, তো আসিফ নজরুল যে কথা বলেছেন সেই কথাই তো তার উত্তর পাওয়া যায়। আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেয়া হয়, তাহলে জনগণ যদি ভোট দেয়, তারা তো জনগণের ভোটাধিকারের জন্যই নাকি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। জনগণকে ভোট দিতে দেয়নি বলেই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা হয়, ফ্যাসিস্ট বলা হয়, তাই না? তাহলে তারা কি হবেন তখন? তারা কি তখন ডাবল ফ্যাসিস্ট হবেন, বা ট্রিপল ফ্যাসিস্ট হবেন, বা টু দি পাওয়ার 4 ফ্যাসিস্ট হবেন? যদি আওয়ামী লীগ এদেশের 76-77 বছর বয়সী একটি রাজনৈতিক দল, যে দলটি বাঙালি জাতির ইতিহাসে সকল মহতী অর্জনে নেতৃত্ব দিয়েছে, যেই সংগঠনটিতে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোয়ার্দি, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সংগঠনকে আজ নেতৃত্ব দিয়ে চলেছেন সার্থক পিতার সার্থক উত্তরসূরি, গর্বিত পিতার গর্বিত কন্যা দেশরত্ন শেখ হাসিনা, সেই দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। যে দলটির নেতা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, আবু হেনা, মোহাম্মদ কামরুজ্জামানের মতন নেতারা, যে দলটির নেতৃত্ব দিয়েছেন আব্দুল বান্নান, আব্দুল রাজ্জাক সহ আজকে জীবন্ত কিংবদন্তি তোফায়েল আহমেদরা এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরীরা ছিলেন, আব্দুল মালেক উকিলরা ছিলেন। সেই সংগঠনকে আপনি নির্বাচনের বাইরে রেখে নির্বাচনকে অর্থবহ করে তুলবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন, এরা প্রকৃত অর্থেই বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবার স্বপ্ন দুঃস্বপ্নে আমরা পরিণত করে দেব, দুঃস্বপ্নে পরিণত করে দেব। ইউনূস বোঝেনি আন্দোলন কত প্রকার, কি কি, ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব। ও বাঙালিকে এখনো চিনতে পারেনি, ও আওয়ামী লীগকে বুঝে উঠতে পারেনি। এই আওয়ামী লীগ যখন আঙ্গুল বাঁকা করেছে, আইয়ুব খান টিকতে পারেনি, ইয়াহিয়া খান টিকতে পারেনি, টিকতে পারেনি রাও ফরমান আলী, টিকতে পারেনি নিয়াজি, টিকতে পারেনি দুর্ধর্ষ জল্লাদ টিক্কা খান, টিকতে পারেনি ইতিহাসের নির্মম নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, টিকতে পারেনি এমন অনেক স্বৈরশাসক। আর ইউনূস তো ললিপপ খাওয়ার রাজনীতিবিদ, ললিপপ খাওয়ার রাজনীতিবিদ, বিদেশি শক্তির ক্রিয়ানক, পাশ্চাত্যের পাচাটা কুকুর। ওকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে নথি স্বীকার করতে বাধ্য করব, এবং সংবিধান লঙ্ঘন করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আন্তর্জাতিক শক্তির ক্রিয়ানক হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের অপরাধে অবশ্যই ওর বিচার করা হবে। যদি ও আয়ুতে না কুলায়, মরণোত্তর বিচার করা হবে। ওর রেহাই নেই, নিষ্কৃতি নেই। ও জাতির পিতাকে যত ধরনের অবমাননা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক শহীদ মিনারকে অবমাননা করেছে, জাতীয় স্মৃতিসৌধকে অবমাননা করেছে, মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে, মুক্তিযোদ্ধাদের গলায় ইত্যাদি ইত্যাদি পরিধান করা হয়েছে। অতএব ওরও গলা আছে, তখনও নিশ্চয়ই জুতার ফ্যাক্টরি খোলা থাকবে, জুতার দোকানও খোলা থাকবে। সেই দিনের জন্য আছি। দেখেন না ঢাকায় কি স্লোগান, জুলাই জুলাই, এবার হবে গণধোলাই, কাউয়া ডট ডট ডট, 1-2 ডট ডট ডট। সুতরাং সেই দিনের জন্য ইউনূস বাহিনীকে অপেক্ষা করতে হবে। সেই দিন খুব বেশি দূরে নয়, কারণ আওয়ামী লীগ বা এই দেশের মানুষ একবার যে দাবি উচ্চারণ করে
রাজপথে গর্জে ওঠে সেই মানুষ, সেই দেশ দাবি আদায় ছাড়া তারা ঘরে ফিরে না। তারা জানে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করেই তারা দাবিটা আদায় করে ছাড়বে। আপনি তো নিশ্চয়ই জানেন জনতার কবজায় ইতিহাস চমকায়। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক ও অবিচ্ছিন্ন ছোদ্দা, এবং বঙ্গবন্ধু কন্যা অদম্য অপ্রতিরোধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ন্যায় অদম্য অপ্রতিরোধ। বাংলাদেশের মানুষ আবার যে ফুঁসে উঠতে শুরু করেছে, সেই আন্দোলন অবশ্যই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা সক্ষম হব। আমার প্রিয় আসিফ নজরুল্লাহ সেদিন হয়তোবা তাদের ভুল বুঝতে পারবেন, কিন্তু সেই দিন কি দেশে থাকবেন? তা লস অ্যাঞ্জেলসে থাকবেন, লাস ভেগাসে থাকবেন, না নিউ ইয়র্কে থাকবেন, না ওয়াশিংটনে থাকবেন, নাকি মায়ানমারে থাকবেন, নাকি নেপালে থাকবেন, ইত্যাদি স্থান ঠিক করে রাখতে বলুন। অনেক ধন্যবাদ দাদা মৃণালকান্তি দাস। একটা প্রশ্ন বারবার করে আসছে, আমি আসলে যেতে চাই নাই, কিন্তু বারবার করে একটা প্রশ্ন কয়েকজন করছেন, মুন্সিগঞ্জের কি না। মুন্সিগঞ্জের মৃণালকান্তি দাসের কাছে আমাদের জিজ্ঞাসা, অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে গিয়েছে, ভবিষ্যতেও কি পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে থাকবেন, নাকি মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করবেন? বাংলাদেশ আওয়ামী লীগ উভয়কে ধারণ করে। যদি যোগ্যতা থাকে, গুণ থাকে, মেধা থাকে, সৃজনশীলতা থাকে, সংগঠনের প্রতি ভালোবাসা থাকে, জনগণের প্রতি দরদ থাকে, মমতা থাকে, জনগণের কাছে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, পরিবার থেকে আসবে। আওয়ামী লীগের সন্তান তো আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের সন্তান কি অন্য দল করবে? বা আওয়ামী লীগের সন্তান কি গিয়ে এই স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তির ছায়াতলে হাজির হবে? নিশ্চয়ই নয়। তবে থাকতে হবে সংগঠনের প্রতি আনুগত্য, দক্ষতা, যোগ্যতা, মেধা। শুধুমাত্র আওয়ামী লীগের পিতা আওয়ামী লীগ করে সেই সুবাদেই সাদা খাতায় 50, তা হবে না, তা হবে না। এই সাদা খাতায় 50 না, সাদা খাতায় 100 নাম্বার পেতে পারেন শুধুমাত্র তারাই যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তবীজ ধারণ করে। দেশরত্ন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেজওয়ানা সিদ্দিকী ববি, টিউলিপ, রূপন্তী, এরাই সাদা খাতায় 100 নাম্বার পাবে। ওই তখন পরিবারতন্ত্র এই প্রশ্নই তাদের বেলায় আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মীরাই বিবেচনা করবে না। তাদের রক্তের কাছে আমরা ঋণী, তাদের রক্তের কাছে আমরা দায়বদ্ধ। তাদের তারা যখন চাইবে এই সংগঠনের যে কোনো পর্যায়ে নেতৃত্বে আসতে, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা অবনত মস্তকে তাদের নেতৃত্ব মেনে নেবে, যেমনটা মেনে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ 1981 সালের 14, 15, 16 ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হোটেল ইডেনে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুমতি ব্যতি রেখেই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আহ্বানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন। অনেকেই এই জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন যে বঙ্গবন্ধু পরিবার যদি আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার হয়, অমুকের ছেলে পারবে না কেন, অমুকের ছেলে পারবে না কেন। এটা যুক্তি হতে পারে না। বঙ্গবন্ধুর তুলনা শুধুমাত্র বঙ্গবন্ধুই, শেখ হাসিনার তুলনা শুধুমাত্র শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারের তুলনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবার। এই কথাটা যেন আমরা সকলেই মনে রাখি। কয়েকদিন যাবত না, গত একটি বছর যাবতই নানা কষ্টে বুক গুমড়ে উঠে অত্যন্ত কষ্ট পাই। সজীব ওয়াজেদ জয় একজন তথ্য প্রযুক্তিবিদ, তিনি বাংলাদেশে এসেছিলেন পৃথিবীর সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে তথ্য প্রযুক্তির কে বাংলাদেশে আগামী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। সার্থক রূপে তা তিনি তুলে দিতে সক্ষম হয়েছেন। সাইমা ওয়াজেদ পৃথিবীর সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছিলেন।
দেশে অটিজম প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করতে তাদের দুইজনকে কি নির্দয়ভাবে মানে দর্শক শ্রোতা, আমাদের সংযোগের কিছু সমস্যা হয়েছে। সমস্যাটা মনোবিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের অতিথি। আমরা খুব আশা করবো খুব তাড়াতাড়ি তার সংযোগটি আবার ফেরত পাবো। আর আমরা কথা বলছিলাম যে পরিবারতন্ত্রের কথা বিভিন্ন জায়গায় আসছে এখানে দর্শকদের কাছ থেকে, কিন্তু পরিবারতন্ত্রের একটা ব্যাপার হচ্ছে আবার যদি মনে করেন আওয়ামী লীগের কোন নেতার ছেলে বা মেয়ে অন্য দল করেন, যে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে, কেন অন্য দল করবেন। আর তার ছেলে মেয়েরা যখন আওয়ামী লীগ করতে আসেন তখন বলা হয় পরিবারতন্ত্রের ব্যাপার। গত আন্দোলনের সময় আপনারা খেয়াল করেছেন আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ নেতা, কৃষিমন্ত্রী ছিলেন, তার ছেলে যখন এই জুলাই আন্দোলনের পক্ষে ছিল সেটা নিয়ে কিন্তু নেতা কর্মীদের মধ্যে কথা উঠেছে। আবার কিছু কিছু ব্যাপার আওয়ামী লীগের কর্মীরা খুবই আহত হন, বিশেষ করে শেখ সেলিমের ভাগ্নে শেখ সেলিম আবদুল্লাহ রহমান পার্থ, তারপরে হচ্ছে শেখ সেলিমের মেয়ের জামাই ববি হাজ্জাজ, এরা বিভিন্ন রাজনীতি করেন এবং এরা এই দুজন কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিচারের জন্য উচ্চ কণ্ঠ বেশি। এই বিষয়গুলা এভাবে আসে। আবার এই মানুষগুলাই আবার যখন এই আওয়ামী লীগের নেতা কর্মীর অন্য রাজনৈতিক কথা আসে তখন কিন্তু তারা ইয়ে করে। আমি একটু ফোনের চেষ্টা করি, ওনার কোনো কি কারণে ওনার এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করি আমরা। ইন্টারনেট সংযোগের সমস্যা আমরা প্রতিদিনই নানা জায়গায় ফেস করি, খুব কম হয় আজকাল, মাঝে মাঝে সমস্যাটা হয়। সমস্যাটা সিডনিতে হয়। আমাদের ইন্টারনেটটা হচ্ছে এনবিএন মানে ব্রডব্যান্ড, এটার সাথে কিন্তু ইয়েও জড়িত আছে। এই আমাদের সমস্যাগুলো খুব কম হয়, কিন্তু বাংলাদেশ, বাংলা বা ভারতে, নেপালে বিভিন্ন কানেকশনে আমরা সমস্যায় পড়ি প্রায়। এই সমস্যাগুলো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করবো ফোনের সঙ্গে সংযুক্ত হতে। আমরা যদি সংযুক্ত হতে পারি জানতে চাইবো সমস্যাটা কি, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, এর জন্য আমরা এর বাইরে তার অনুমতি ছাড়া অনুষ্ঠানটা শেষ করতে পারছি না। আমরা আজকে কিন্তু অনেক মানুষ, বেশিরভাগ লোক আবার মুন্সিগঞ্জের লোক কিন্তু অংশ নিচ্ছিলেন এখানে তাদের বক্তব্যের মাধ্যমে। যদিও আমরা মৃণাল গান্ধী দাসকে এখানে এনেছি মুন্সিগঞ্জের নেতা হিসেবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে তাকে এখানে এনেছিলাম। সংযুক্ত আবার পেয়ে গেছি। হ্যালো, একটু সমস্যা হয়েছিল, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই বিষয়গুলা কথা বলছিলেন। আমি আপনার অনুপস্থিতিতে আমি দর্শকদের যেটা বলছিলাম যে আসলে আমাদের রাজনীতিটা এমন, মনে করেন আওয়ামী লীগের কোন নেতার ছেলে মেয়েরা যদি অন্য দল করেন তখন এই লোকগুলাই লিখবেন
তা নিজের ছেলে মেয়েকেই আনতে পারলেন না, অন্যদের আনবেন কিভাবে? আবার এই লোকগুলোই প্রশ্ন তুলেন। আমি একটা জিনিস আপনাকে সংযুক্ত করি এখানে, আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, এই চরিত্রগুলা কিন্তু পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের উত্তরাধিকার। ববি হাজ্জাজ যে ভাষায় কথা বলেন, এরাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতার বিচারের জন্য উচ্চকণ্ঠ। এই বিষয়গুলোকে আপনাদের বিব্রত করে? অবশ্যই বিব্রত করে, বিব্রত করবে না কেন? অবশ্যই বিব্রত করে। আন্দালুর রহমান পার্থ অথবা ববি হাজ্জাজ যে বক্তৃতা করে, ববি হাজ্জাজের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু পার্থ যে ভাষায় বক্তৃতা করে আমাদেরকে অবশ্যই বিব্রত করে। তবে মানুষ এখন এটা বুঝে গেছে, বিচ্যুতি যাকে একবার পায় তাকে তো সঠিক ধারায় ফিরিয়ে নিয়ে আসা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে আমাদের নেতাকর্মীরা ওর সব কথার উত্তর দিতে চায় না। তবে যাই হোক, ভবিষ্যৎ ওর পথ দেখে নেবে, কারণ যে অরাজনৈতিক ভাষায় কথা বলে বা শিষ্টাচার বহির্ভূত ভাষায় কথা বলে তা নিতান্তই দুর্ভাগ্যজনক বই, আর কিছুই নয়। তবে আমার বিশ্বাস অনেক বিপত্তি তো আমরা দেখলাম 1975 সালের 15ই আগস্ট থেকে আজ অবধি অনেক বিপদ চড়াই উতরাই পার হয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। যতই বিপর্যয় আসে, যতই মির্জাফর দেখি, যতই বেঈমান দেখি, বিশ্বাসঘাতক দেখি, ততই আমরা নতুন নতুন শিক্ষায় শিক্ষিত হই। তবে আপনার যে নামগুলোর কথা বললেন, এগুলোর কথাবার্তায় এখন আর বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতাকর্মী প্রভাবিত হয় না, কোনো নেতাকর্মী এখন বিব্রত হয় না। বাবা মায়ের অনেক বিপদগামী সদস্য থাকে না, বা পিতামাতা তাদের অনেক সন্তানকে তেজ্যপুত্র করে দেয় না, বা সন্তান হিসাবে পরিচয় দেয় না, এমন তা আছে না, এগুলো ওই পাল্লায় ফেলে দেন। ওগুলোকে আর নিজেদের সন্তান হিসাবে পরিচয় দেওয়ার কোনো আকাঙ্ক্ষা না ব্যক্ত করাই ভালো। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও এই ধারায় বুঝে নিয়েছে। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা মাঝে মাঝেই চেষ্টা করব আপনাকে সংযুক্ত করার জন্য, কারণ এই জেনারেশন যারা আজকে আন্দোলন করছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, তারা কিন্তু আপনাদের পরামর্শগুলা উপকৃত হবে। এবং আমরা আপনাদের দেখেছি খুব কাছে থেকে, তারা যেটা দেখে নাই, এবং যে ছেলেরা এই ঝুঁকি নিয়ে কাজটা করে, এবং তাদের একটা পার্থক্য আমি দেখি, পার্থক্যটা দেখি, আমি জানি না বাংলাদেশের কোন সরকার প্রধান বা দলীয় প্রধান এইভাবে গ্রাসরুটের ছেলে মেয়ের সাথে এইভাবে কানেক্টেড। এইবার কিন্তু আমরা এটা দেখলাম, এটা অভিভূত হওয়ার মতো একটা ব্যাপার, এবং এটা তাদেরকে অনুপ্রাণিত করে, সরাসরি তাকে উদ্বুদ্ধ করে। সেটা আপনি শেষ করতে পারেন আপনার শেষ আহ্বান সহ। প্রিয় ফজলুল বারী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপন মহিমায় মহিমান্বিত। পিতা মুজিবের কাছ থেকে যা তিনি শিখেছেন তাই তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমার বিশ্বাস তার তুলনা শুধুমাত্র তিনি অনন্য সাধারণ গুণের অধিকারী। তার দক্ষতা, যোগ্যতা, গুণ, মেধা, সৃজনশীলতা, প্রজ্ঞা, দেশের প্রতি মায়া, মমতা, দরদ, সংগঠনের প্রতি ভালোবাসা, সংগঠনের নেতা কর্মীদের প্রতি তার যে অকৃত্রিম দরদ, তার জন্যেই তিনি অতি অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আমার বিশ্বাস তিনি যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন তিনি আপন মহিমায় দেদীপ্যমান থাকবেন। আজকে আপনাদের কাছে বিদায় নেবার আগে আমি আপনার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের সন্তানদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলবো,
তোমরা একদা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মায়ের মতো ভালোবাসতে, বড় বোনের মতো ভালোবাসতে। তোমাদের দুয়ার ছিল তার কাছে সর্বক্ষণ খোলা। তোমরা হয়তোবা প্ররোচনায়, মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে অনেকেই আমাদের কাছ থেকে বা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে দূরে চলে গিয়েছ। তো তোমাদের ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আগামী প্রজন্মকে, তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে যে একের পর এক নব নব ধারণার উদ্ভাবন ঘটিয়েছিলেন। তিনি তোমাদের কাছে আধুনিক তথ্য প্রযুক্তি তুলে দিয়েছিলেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠন করেছিলেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তোলার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়েছেন। সুতরাং ভুল যা হওয়ার হয়ে গিয়েছে, সেই ভুলগুলোকে শুধরিয়ে আসো। আবার এই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছাতার তলে হাজির হয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি করো। তোমাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তোমাদের অগ্রজ হিসাবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বা মূল্যবোধে বিশ্বাসী হয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এবং ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত লাল সূর্য খচিত সবুজ জমিনের পতাকাকে ঊর্ধ্বে তোলার জন্য রাজাকার, আলবদর, আল-শামস স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমি আশা করি ইতিমধ্যেই অনেক অনেক প্রজন্ম যারা জুলাই আগস্টে বিভ্রান্ত হয়েছিলেন, তারা আবার আজ ভুল বুঝতে পেরে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে বিশ্বাস স্থাপন করতে শুরু করেছে। সেই দিন খুব বেশি দূরে নয়। জুলাই আন্দোলনের তথাকথিত আন্দোলনকে ধিক্কার জানিয়ে, তিরস্কার জানিয়ে মূলধারায় ফিরে আসবে। আপনার মাধ্যমে সেই বিনীত আহ্বানটুকু আমার আগামী প্রজন্মের সন্তানদের কাছে রইল। কথা না বাড়াই, আপনিও মনে আর সুযোগ দেবেন না। আমিও আপনাকে বিদায় জানাচ্ছি, আপনিও আমাকে বিদায় জানান। আবার যখন ডাকবেন তখন আবার হাজির থাকার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব এবং যতদিন না পর্যন্ত বাঙালি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমি আপনাদের ডাকে, আমন্ত্রণে আসবো। আমি এই কথা রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মৃণালকান্তি দাস। লম্বা সময় আমরা নিলাম এবং আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আজ। এই সম্পর্কগুলো আমাদের আদর্শিক। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এই দেশটা মুক্তিযুদ্ধ বিরোধীর হাতে আমরা ছেড়ে দেব না। আমরা সবাই মিলে কাজ করে যাব। এই অনুষ্ঠান যারা এতক্ষণ দেখলেন, ফজলুল বারী, আমার শেষ কথা হচ্ছে, বিজয় আমাদের আসবেই। শেখ হাসিনা তার স্বদেশ ভূমিতে ফিরবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।